বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা ইদানিং কিছু বক্তার বক্তব্য শুনছি, যে বক্তব্যগুলো আসলে একটি সংঘর্ষমূলক। আমরা এই দেশের মানুষ এবং বিশেষ করে যারা সচেতন নাগরিক রয়েছেন, যারা লেখক রয়েছেন, কলামিস্ট রয়েছেন এবং বিশেষ করে যারা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তাদের একটি চিন্তা চেতনা এবং ভাবনা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু সেই কথাগুলো কিন্তু বলে এসেছি এবং অনেকেই কিন্তু আমরা লিখে এসেছি। তার মধ্যে আমিও একজন সেইভাবেই কিন্তু লিখেছি। এই যে দীর্ঘ 17 বছরের একটি কারাদণ্ড, দীর্ঘ 17 বছরের একটি কারারুদ্ধ থাকা অবস্থায় এই জাতি, তাদের একটি আসলে পরিপূর্ণ স্বচ্ছ ভাবধারার প্রয়োজন রয়েছে আমাদের বিশেষ করে। কিন্তু সেই জায়গায় কে কতটা নির্যাতিত হয়েছে, কে কতটা আসলে নির্যাতন সহ্য করেছে, কোন রাজনৈতিক দলের উপর কতটা আসলে বুলডোজার চালানো হয়েছে, সেটি কিন্তু জাতি কিন্তু আসলে কিন্তু এখনো কিন্তু তারা ভোলেনি। আমার যে প্রস্তুতি আসলে যে কথা আসলো, যে কথার কথা আর কি, এটা যে কথার কারণে, যে বক্তব্যের কারণে আমি মিডিয়াতে আসলাম, সেটি হচ্ছে এই জায়গায় যে দীর্ঘ 17 বছরে আমরা কিছু করতে পারিনি, দীর্ঘ 17 বছরে আমরা কিছু করিনি, তাহলে দীর্ঘ 17 বছরে আপনারা কি করেছেন? এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আর দীর্ঘ 17 বছরে আপনারা বলছেন যে আমরা 70 বছরও আর বের হতে পারবো না, 70 বছরে আমরা কিছু করতে পারবো না, আমাদেরকে বের হতে দেওয়া হবে না। এর মধ্যে আবার আপনারা মামলার ভয় দেখান। এটি কেমন, কোন সভ্যতার রাজনীতি শুরু করেছে? ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যে রাজনীতিগুলো আপনারা করছেন, যেগুলো জনগণের কল্যাণে কতটুকু হচ্ছে আমরা কিন্তু দেখছি, এগুলো কিন্তু দেখছি এবং সমগ্র জাতি কিন্তু এটি তুলে রেখেছে। বিশেষ করে আজকে যারা ফেসবুক লাইনে যারা বক্তব্য রাখেন এবং যারা কথা বলেন, তারা কিন্তু আপনাদের বিষয়গুলো কিন্তু তুলে নিয়ে এসেছে অনেকটাই। যে আজকে এই যে আমরা 17 বছর, বিগত 17 বছর একটানা ক্ষমতায় ছিল তারা, কিন্তু 17 বছরের পূর্বে যে 5 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা কি করলেন? আপনারা তো একই গোয়ালের গরু। সেই জায়গাগুলোকে কেন আপনারা স্বচ্ছ করতে পারলেন না, সুন্দর করতে পারলেন না? পরিবেশ কেন, জাতিকে একটি সুস্থ সবল রাষ্ট্র দিতে পারলেন না? দেখুন, বক্তার বক্তব্য বেঁচে খাওয়া যায়, আর দেশের সাধারণ মানুষকে সেই বিধাতার যে ভয়, সেটি দেখে কিন্তু তাদের কাছ থেকে টাকা কালেকশন করা যায়। কিন্তু যদি আপনি স্বচ্ছ রাজনীতি করেন, স্বচ্ছ রাজনৈতিক কর্মী হন এবং দেশের মানুষের কল্যাণের জন্য যদি আপনি বিশেষ করে রাজনীতি পথ তৈরি করেন, তাহলে সেখানে কিন্তু আপনার আজকে এই যে আপনারা দেখেন, আপনাদের চেয়ে অনেক ত্যাগী রাজনৈতিক দল রয়েছে যারা কিন্তু এখনো একটি চেয়ারও কিন্তু পায়নি। কেন পায়নি? কেননা তারা একটি স্বচ্ছ রাজনৈতিক দল গঠন করেছে। তারা সততা বোঝে, তারা ন্যায় বোঝে, নিষ্ঠা বোঝে, মানুষের অধিকার বোঝে। কিন্তু এখানে আমরা কোনটি দেখেছি? যে রাজনীতির নামে ধোঁকা, সৃষ্টিকর্তার নামে ইনকাম, আর সেই টাকা নিয়ে আপনারা একদিকে ব্যাংকে জমাচ্ছেন, একদিকে টাকা দিয়ে আপনারা মিছিল মিটিং এবং কি যে জায়গায় কিছু হবার কথা নয় সেখানে ডোনেট করে সেই জায়গাগুলোকে অস্থিরতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। এটাই কি রাজনীতি? আর এটাই কি হুমকি? যদি এই হুমকির সম্মুখীন যদি আপনারা যদি পুরো জাতিকে যদি করেন এবং জাতির
সামনে যদি এই ধরনের বক্তব্য নিয়ে আসেন তাহলে জাতি কিন্তু বসে থাকবে না। এটি ভুলে যাবেন না যে আজকে যারা 2024-এ গণ অভ্যুত্থান করেছে তাদের সর্বপ্রথম কাজ ছিল একটি, যে জাতির কাছে আগে ক্ষমা চাওয়া। কিন্তু এরা কারা? এরা কারা রাজনীতি করে? এরা কারা আজকে রাষ্ট্রে বসে আছেন? আপনারা পাকিস্তানকে দাবি করলেন যে তাদের ক্ষমা চাইতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে বাংলাদেশের যারা যুদ্ধ অপরাধী, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, বাংলাদেশের যারা দেশের মানুষের 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, আজকে তাদের কেন বিচার হবে না? তাদেরকে বিচারের কেন সম্মুখীন করা হলো না? তাদের কেন বলা হলো না যে আপনারা ক্ষমা চান? আজকে সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটিকে আপনারা কলঙ্কময় করে সেটিকে মুছে দিয়ে আপনারা বললেন যে কিসের মুক্তিযুদ্ধ হয়েছে? 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানই হচ্ছে একটি মুক্তিযুদ্ধ। এটি কি মুক্তিযুদ্ধ? আর আজকে সেটার উপর ভর করে যদি আপনারা এই ধরনের আলোচনা নিয়ে আসেন তাহলে আমি মনে করি যে প্রতিহিংসার রাজনীতি কিন্তু বাংলাদেশ থেকে যাবে না, এবং প্রতিহিংসামূলক যে আচরণ সেটিও কিন্তু যাবে না। আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আপনারা বসে আছেন, আপনারা বিভিন্ন স্তরগুলোকে আজকে এমনভাবে কপ করে নিয়েছেন যে যেখান থেকে তারা তাদের বের হয়ে আসার মতো কোনো পরিস্থিতি এবং হয়নি। যেন এই জাতি আরেকটি বিপ্লব করতে পারে এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে যাতে আপনাদের এই দেশ থেকে বিতাড়িত করতে পারে। আজকে সেই জায়গাগুলো কিন্তু আপনারা তৈরি করে দিচ্ছেন। সেটি কেন করছেন? দেখুন, দেশের প্রতিটি মানুষের কিন্তু একটি সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকারকে, সেই বাক স্বাধীনতাকে, সেই গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করবেন না। যদি হতো তাহলে সেই আয়ব, ইয়াহিয়া খান, টিক্কা খান তাদের রাজত্ব কিন্তু বাংলাদেশে থাকত। বাংলার মানুষ কিন্তু সেই রাজত্ব কিন্তু তারা কিন্তু গ্রহণ করে নিত। আজকে তাদেরকে কিন্তু থাকতে দেওয়া হয়নি। কেন থাকতে দেওয়া হয়নি? কেননা বাংলার জনগণ কখনোই সেই অন্যায় অপরাধীর কাছে মাথা নত করেনি। ন্যায়ের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু আপনারা করেননি। মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা শহীদ হওয়া তা কিন্তু হননি। মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা পঙ্গুত্ব বরণ করা তা কিন্তু করেননি। মুক্তিযুদ্ধের জন্য একটি স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করা সেটি কিন্তু আপনারা করেননি। আপনারা কি করেছেন? বিরোধিতা করেছেন। দেশের 8 কোটি বাঙালিকে আপনারা কারারুদ্ধ করে তাদেরকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছেন। হয়তো আজকে এই 53 বছর পরে এসে মানুষ হয়তো সেটি ভুলে গিয়েছে। সেটি কেন গিয়েছে? লেবাস দেখে। কিন্তু একটি বারও কিন্তু আপনারা চিন্তা করেননি যে আপনি যা আমিও কিন্তু তাই। আপনি যে মসজিদে যান আমিও কিন্তু সেই মসজিদেই যাই। আপনি যে নামাজ পড়তে যান, কাতারে দাঁড়ান, আমিও কিন্তু সেই কাতারেই দাঁড়াই। আপনি যে ঈদের নামাজ পড়ে দোয়া করেন আমিও কিন্তু সেই ঈদের নামাজ পড়ে কিন্তু দোয়া করি। এটি কিন্তু তখন সেই পাকিস্তানের সময় কিন্তু আপনারা সেই চিন্তাগুলো, চেতনাগুলো কিন্তু করেননি। বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্র গঠন হয়েছে আপনাদের দিয়ে, কিন্তু সেই চলচ্চিত্রগুলো জন্য কি করেছেন আমরা দেখেছি। ওডিসিতে বোম মেরেছেন, 64 জেলায় বোম মেরেছেন। দেশের মানুষকে নিয়ে আপনারা আর একটি সেই
ফিলিস্তিনি, আর একটি আফগানিস্তান, আর একটি সিরিয়া। এইভাবেই তো আপনারা দিনের পর দিন কিন্তু গঠন করে এসেছেন, এবং এই কাজগুলো থেকে আমার যেটি মনে হয় বিরত থাকা খুবই প্রয়োজন। কেননা দেশের মানুষ এখন আপনাদের কথা বলছে না। কেন বলছে না? একটি সুন্দর, সুস্থ এবং স্বচ্ছ দেশ পাওয়ার জন্য, যেন এই রাষ্ট্রটি একটি সঠিক জায়গায় এসে দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের ভিত্তিতে যেন প্রতিটি মানুষ চলতে পারে, এবং সংবিধানের প্রতি যাতে মানুষের একটি সকল সময় সংবিধানের প্রতি একটি শ্রদ্ধা তাদের থাকে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো তাদের কাছে চলে যায়। আজকে সেই জায়গাগুলোকে কিন্তু আপনারা স্বচ্ছ করতে পারেন, পরিবর্তন করতে পারেননি। অথচ এই যে 2024-এ এসে আপনারা গণ অভ্যুত্থান করলেন, সেখানে কি একাই করেছেন? সেটি কিন্তু পারেননি। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর একটি সমর্থন ছিল এক। দ্বিতীয়ত বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোর একটি সমর্থন ছিল দুই। তৃতীয়ত দেশের নির্যাতিত মানুষের একটি সংখ্যা ছিল সেখানে। এমন অসংখ্য সংখ্যাগুলো রয়েছে এই আজকের এই গণ অভ্যুত্থানের পিছনে। হয়তো আপনার অগ্রনায়ক হতে পারেন, নায়কের ভূমিকা পালন করতে পারেন, সেজন্য আমি অস্বীকার করছি না। সেটির জন্য আমি আপনাদেরকে বাধাও দেব না এবং দ্বিমত পোষণ করব না। কিন্তু সেই শক্তি একমাত্র আপনাদেরকে শক্তি জুগিয়েছে। আজকে তাদেরকে হেয় করে, আমাদেরকে হেয় করে, দেশের সাধারণ মানুষকে হেয় করে, নির্যাতিত মানুষগুলোকে হেয় করে আপনারা কোন ক্ষমতার বলে কথাগুলো বলছেন? বন্দুকের নল, এটি কি আপনাদের আছে? না বন্দুকের নলের শক্তির কারণে কি এই কথাগুলো কিন্তু আপনারা প্রকাশ করছেন? দেখুন, এখন এই দেশে মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছে, এখন এই দেশের মুক্তিযোদ্ধা পরিবারগুলো জীবিত রয়েছে। এখনো বাংলাদেশের আপনাদের মতো যারা অগ্রনায়ক সেই সকল সেক্টরগুলোর ছেলে সন্তানরা কিন্তু এখনো কিন্তু জীবিত রয়েছে। আমিও একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের ছিলেন। হয়তো অনেকেই আমার জানেন, কেননা আমি ওইভাবে আপনাদের মতো লাইভে আসি না, বক্তব্য দিতে আসি না। আর যদি আসতাম তাহলে আপনাদের বক্তব্যের জায়গাগুলো কিন্তু থাকতো না। সেটি কেন থাকতো না সেটি ভালো করে কিন্তু জানেন। আমরা অসংখ্য বিষয় দেখে আমরা চুপ রয়েছি, অসংখ্য বিষয় দেখে আমরা চিন্তা করছি, যেটিকে দেশ, এ দেশ তো এমন হবার কথা ছিল না। সেই 1971 সালের পরবর্তী সময় গাদ্দার পেয়েছি, তার পরবর্তী সময় বাটপার পেয়েছি, তার পরবর্তী সময় চিটার পেয়েছি, আর তার পরবর্তী সময় রাজ পরিবার পেয়েছি। আজকে সেই রাজতন্ত্র কায়েম করতে চান। এই দিন আর সেই দিন নেই, সেটি ভুলে যান এবং ভুলে যাবারই চেষ্টা করবেন। আমরা দেশের প্রতি, দেশের সংবিধানের প্রতি, সংবিধানের অধিকারের প্রতি সকল সময় শ্রদ্ধাশীল। আর যার কারণে আমরা যখন শপথ বাক্য পাঠ করি, যখন শপথ নেই যে আমি রাজনীতি করব, আমাদের শপথ বাক্য কিন্তু একটু ভিন্ন কোয়ালিটির, সেটি খেয়াল রাখবেন। আর সেটি আমাদেরকে সকল সময় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য সাহস যোগায়, সততা যোগায়, ন্যায় নিষ্ঠা নীতি যোগায়। কেননা আপনাদের ইমানের জোরের চেয়ে আমাদের ইমানের জোর কিন্তু কম নেই, এটি আপনারা হুমকি মনে করবেন না। কেননা আমি এই দেশের একজন নাগরিক এবং দেশের প্রতিটি মানুষের ন্যায়সঙ্গত কথা বলার অধিকার রয়েছে। আপনিও অন্যায় কথা বলবেন, আমি সেটি প্রতিহত করব। এটি বলার
সেই গণতান্ত্রিক যে অধিকার সেটি আমাকে রাষ্ট্র দিয়েছে, কেননা আমি রাষ্ট্রের সকল আইনগুলোকে মেনে চলি। রাষ্ট্রের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, দেশের স্বাধীনতার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, দেশের মুক্তিযুদ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, দেশের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তাদের সাথে কি করেছেন আমরা তো দেখেছি, যে শহীদ মিনারকে আমরা সকল সময় শ্রদ্ধা করে থাকি। এটি সম্মানীয় জায়গা, সেটি আমরা সেটিকে কিন্তু কোনো যে মূর্তি এগুলো কিন্তু আমরা বলছি না, কেননা ওটি একটি সম্মানীয় জায়গা, সেটিকেও তো আপনারা কলঙ্কিত করেছেন। একটি কথা রয়েছে আসলে সেই প্রবাদ বাক্যে, যে অল্প বয়সে পাকলে দুঃখ চিরকাল থাকবে। দুঃখকে টেনে নেবেন না। দেশের মানুষ এখন অনেকটাই সচেতন, দেশের অনেকেই এখন রাজনীতি বোঝে, দেশের অনেকেই এখন গণতন্ত্র বোঝে। তাদেরকে পিছনে ফেলে আপনারা কোনো রাষ্ট্র গঠন করতে পারবেন? রাষ্ট্র গঠন করতে গেলে রাষ্ট্রের মানুষগুলোর প্রয়োজন, আর সেই মানুষগুলোকে যদি আপনারা পেতে চান, তাহলে মানুষের কথা, মানুষের সহমত, মানুষের যে বিশ্বাস, মানুষ যে সংবিধানের প্রতি, যে গঠনতন্ত্রের প্রতি আগ্রহী হবে এবং যেটি তাদের প্রয়োজন, সেগুলোকে সৃষ্টি করতে হবে। রাজনীতি ভালো, আমি রাজনীতিকে দোষারোপ করছি না, কেননা নোংরা রাজনীতিকে এখন রাস্তায় নেমে কেউ আসলে পরিষ্কার করে না, সকলেই গালাগালি দেয়। আর গালাগালি কেন দেয়? ওই যে আপনাদের মতো কিছু ব্যক্তিত্ব রয়েছে, কিছু ব্যক্তি রয়েছে, কিছু বয়োজ্যেষ্ঠ রয়েছে, কিছু প্রধান বক্তা রয়েছে, যে তাদের যে লুটের দায়ভার আজকে আমাদেরকে নিতে হয়, আমাদেরকে বহন করতে হয়। সেখান থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারি না। আজকে সেই জায়গাগুলোকে স্বচ্ছ করুন, সচেতন করুন, পরিবর্তন করুন। তাহলেই হয়তো দেশের সকল জনগণের সহমতের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন হতে পারে, একটি সরকার গঠন হতে পারে। কিন্তু কাউকে লাথি মেরে, কাউকে আঘাত দিয়ে, কাউকে ধাক্কা মেরে, কাউকে ফু দিয়ে রাষ্ট্র গঠন করতে পারবেন না। আর বন্দুকের নল কখনোই সকল সময় পূর্ণ থাকে না, কেননা সেই বন্দুকের নলও কিন্তু এক সময় এসে সেটি মোর্চা ধরে কিন্তু নষ্ট হয়ে যায়, কেন তখন আর গুলি বের হয় না। কাজে যেভাবে রয়েছেন, যে চিন্তা চেতনা নিয়ে রয়েছেন, দেশের মানুষকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় দিন, এবং তারা যাতে বুঝতে পারে যে না, আপনারা যা ওদের ভবিষ্যতে করেছেন, কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনারা সকল ভুলের ক্ষমার যোগ্য, এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে, এবং সেই প্রমাণের দায়ভার আপনাদের, আমাদের নয়। আজকে আপনি হুমকি দেন 70 বছর, হ্যাঁ, আপনার কি চেতনা রয়েছে? আপনি যাকে 70 বছর ঘরে থাকতে বলছেন, আপনার কি ত্যাগ রয়েছে দেশের জন্য? আপনার কি এখানে হারিয়েছেন? আপনি কিন্তু হারাননি। আগে জানুন, দেশের মানুষের সম্পর্কে জানুন। আমরা জানি, দেখুন বঙ্গবন্ধুকে আমরা কতজন কত কিছু বলি, কত খারাপ আচরণ কথা ভাষাগুলো বলি তার সন্তানদের কারণে, কিন্তু আজকে তার যে অপরাধ, তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ কিন্তু আপনাদের। আমরা কিন্তু বলছি না। কেন বলছি না সেটি আপনাদেরকে চিন্তা করতে হবে, এবং সেই চিন্তার মধ্যে দিয়ে হয়তো একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারব। হিসেব করতে হবে এটি, জাতির মুক্তি আমার মুক্তি। একটি দেশের নাগরিকের যদি স্বচ্ছ ভাব ফিরে আসে, তাহলে আমার স্বচ্ছ ভাব ফিরে আসবে। একটি নাগরিকের যদি
যে তার গণতান্ত্রিক অধিকার ফিরে আসে, বাক স্বাধীনতা ফিরে আসে, তাহলে আমার বাক স্বাধীনতা গণতন্ত্র ফিরে আসবে। আজকে সেটি চিন্তা করি। হয়তো চিলের পাখায় ইয়েতে পা দেবেন, এটি দিয়ে কিন্তু রক্ষা পাবেন না। কেননা চিলের 10টি পায়ের সাথে কিন্তু 10টি কাঁটা রয়েছে। আর আপনি তো ভালো করে জানেন যে পচা হামকে কিন্তু পা কেটে যায় এবং সেটি সেপটিসও ধরে। তখন আর টিটানাস ইঞ্জেকশন দিয়েও কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। কেননা এক জায়গা থেকে একটি একটি করে পা আপনাদের যেখানে আপনার সেপটিস ধরবে সেখানে একটু একটু করে কিন্তু কেটে ফেলে দিতে হবে। সেই জায়গাগুলো সৃষ্টি না করে সুস্থ বক্তব্য, দেশের মানুষের কল্যাণের জন্য বক্তব্য, দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সেই বক্তব্য এবং দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের যাতে মুক্তি আসে, আজকে সেই বক্তব্য এবং সেই দাবিগুলোই আমরা আপনাদের কাছ থেকে আশা করি। সকলকে ধন্যবাদ।